নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো অনেক নাটক, অনেক অপেক্ষার পর ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ইন্ডিয়ান দল অ্যানাউন্স হলো। দল অ্যানাউন্সের কথা ছিল 12:30টায়। 12:30টার সময় রোহিত শর্মা আর অজিত আগারকার আসবে, এসে তারা দল অ্যানাউন্স করবে। বাট সেটা হলো প্রায় 3টের পর, 2.5 ঘন্টার ডিলে। এবার যখন এতক্ষণ ডিলে চলছে, যে মিটিং হয়েই যাচ্ছে, সেখানেই তখন প্রশ্ন জাগে যে তাহলে কি স্কোয়াডে কোনো চমক আসতে চলেছে, কোন বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে যখন স্কোয়াড অ্যানাউন্স হলো, চমক সেরকম কিছু ছিল না। মোটামুটি এক্সপেক্টেড 15 জনের স্কোয়াড কিন্তু অ্যানাউন্স হয়েছে। কয়েকটা জায়গা নিয়ে প্রশ্ন ছিল। একটা শকার, সেটা হচ্ছে যে মোহাম্মদ সিরাজ কিন্তু স্কোয়াডে নেই, সিরাজ সুযোগ পায়নি। তবে এটা নিয়ে আমরা আলোচনা আগে করেছিলাম, তাই নয় কি? তো যদি আমরা স্কোয়াডের দিকে ফার্স্টে নজর দিই এবং তারপর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইন্ডিয়ার প্লেইং 11 কি হতে চলেছে সেটা আলোচনা করি। তো সেইভাবেই আমরা আলোচনা করব। লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো যদি আমরা আর কি টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে কথা বলি, তো নর্মালি যেটা এক্সপেক্টেড ছিল, যেটা আমাদের 2023 ওয়ার্ল্ড কাপের টিম ছিল, অলমোস্ট সেই টিমটাই আমরা দেখতে পাবো। সেরকমই একটা টিম দেখতে পাবো, সেরকমই দেখা গিয়েছে। তো সেখানে ইন্ডিয়ার স্কোয়াডের কথা বললে, সেখানে ক্যাপ্টেন অবভিয়াসলি রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল। তো শুভমান গিল কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসেবে যাচ্ছে, যেখানে তার স্পটটা কিন্তু কনফার্ম করছে। মানে ভাইস ক্যাপ্টেনকে তো টিম ড্রপ করবে না। জয়সওয়ালও কিন্তু স্কোয়াডে আছে। তো সেখানে জয়সওয়াল রোহিত ওপেন করবে কিনা সেটা একটা স্পেকুলেশনের জায়গা হতে পারে। বাট শুভমান গিল যখন ভাইস ক্যাপ্টেন, সেখানে ধরে নেওয়াই যায় শুভমান গিলকেই কিন্তু টিম ইন্ডিয়া ওপেন করাবে। এবং শুভমান গিলের সেই নাম্বারটাও তার সঙ্গে আছে। হোয়াইট বলে শুভমান গিলেরও যথেষ্ট ভালো নাম্বারস ওডিআইতে আছে। তো সেখানে রোহিত ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাজ এ ব্যাকআপ ওপেনার যশস্বী জয়সওয়াল। দেন মিডল অর্ডার ব্যাটসম্যানদের কথা বললে সেখানে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার আছে, এবং তারই সঙ্গে উইকেট কিপার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুল এবং ঋষভ পন্থ কিন্তু সিলেক্ট হয়েছে। দেন অলরাউন্ডারদের কথা বললে সেখানে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া আছে। স্পিন অলরাউন্ডার কিন্তু 3জন যাচ্ছে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। 3জন কিন্তু স্পিন অলরাউন্ডার যাচ্ছে, ইন্টারেস্টিং বিষয়। আর সেখানেই যদি আমরা স্পিনারের কথা বলি, সেখানে কুলদীপের জায়গা নিয়ে একটা প্রশ্ন ছিল। আমরা আলোচনা করছিলাম যে কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী, কুলদীপ কি পুরোপুরি ফিট হতে পারবে, কুলদীপ কি পুরোপুরি ম্যাচ ফিট হয়েছে? আর সেখানে কিন্তু টিম কুলদীপ যাদবের উপরই ভরসা রেখেছে। আর বাকি 3জন ফাস্ট বোলার সিলেক্ট হয়েছে, যার মধ্যে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি এবং তার সঙ্গে তোমার আর্শদীপ সিং, এই 3জন কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই স্কোয়াডে কিন্তু মোহাম্মদ সিরাজ নেই। এবার ইংল্যান্ডের সঙ্গে যে ইন্ডিয়া 3টে ম্যাচের ওডিআই সিরিজ খেলবে, সেই নিয়ে অনেক রিপোর্টস ছিল। রোহিত হয়তো খেলবে না, কোহলি হয়তো খেলবে না, বাট সবাই খেলবে, এই পুরো স্কোয়াডটাই খেলবে। শুধুমাত্র বুমরার জায়গা নিয়ে কিন্তু ইংল্যান্ড সিরিজে সংশয় আছে। বুমরা এখনো 100% অ্যাভেলেবেল কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেটা শিওর হয়ে বলা যাচ্ছে না। এটুকু শিওর যে ইংল্যান্ডের এগেনস্টে প্রথম 2টো ওডিআই ম্যাচ কিন্তু বুমরা খেলবে না। ফলে সেই জায়গাতে বুমরার জায়গায় কিন্তু সিলেক্ট হয়েছে হর্ষিত রানা, সেখানেও কিন্তু নেই হচ্ছে মোহাম্মদ সিরাজ। এবার সিরাজ কেন নেই? যেখানে বুমরার জায়গা নিয়ে একটু প্রশ্ন আছে, সেখানে কি সিরাজের মতো একজন এক্সপিরিয়েন্স বোলারের সঙ্গে যাওয়া যেত না? উত্তর কিন্তু আমরা সিলেক্টর অজিত আগারকার বা রোহিত শর্মা ক্যাপ্টেন তাদের থেকেই পেয়েছি। যেখানে নর্মালি তাদের ভাবনা চিন্তাটা হচ্ছে যে মোহাম্মদ সিরাজ একজন নতুন বলের বোলার, মোহাম্মদ সিরাজকে নতুন বল না দিলে সে একটু কম এফেক্টিভ হয়ে যায়। আবার মোহাম্মদ সামিও এমন একজন বোলার যাকে দিয়েও নতুন বলে বল করাতে টিম প্রেফার করে, কারণ সামিরও নতুন বলে খুব ভালো সুইং আছে। জসপ্রীত বুমরা খেললে, জসপ্রীত বুমরার তো হাতে তোমার সেই জিনিসটা আছেই, সে নতুন বলেও শুরু করবে, ডেথও তোমাকে বল করে দেবে। নর্মালি টিমের ভাবনা চিন্তা হচ্ছে জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সামিকে দিয়ে শুরু করানো। নতুন বলের বোলার হিসেবে সামির এক্সপিরিয়েন্স এবং তার সঙ্গে সামিকে ট্রাস্ট করেছে সিরাজের আগে, কারণ টিমের মনে হয়েছে যে মোহাম্মদ সিরাজ হয়তো নতুন বলেই এফেক্টিভ, ডেথের দিকে অতটা এফেক্টিভ হতে পারে না। সেই জায়গাতে শামি অনেক বেটার করবে। শামি বুমরা সেই কম্বিনেশনের সঙ্গেই যাবে। প্লেইং 11 নিয়ে আমরা আলোচনা করছি। আর আর্শদীপ কেন সুযোগ পেয়েছে, সেখানে আমরা বলতে পারি যে বিজয় হাজারে ট্রফিতে ভালো বোলিংয়ের সে কিন্তু রিওয়ার্ডটা পেয়েছে। দারুণ বোলিং করেছে বিজয় হাজারে ট্রফিতে, দারুণ ব্যাটিং করে করুণ নায়ার হয়তো সিলেক্ট হতে পারেনি, বাট ভালো বোলিং করে আর্শদীপ সিলেক্ট হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে বাঁহাতি বোলারের যে অ্যাঙ্গেলটা, সেটা অনেক সময় কাজে আসে। তো সেটা একটা ফ্যাক্টর। এবং আমাদের প্রবাবেল চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডের ভিডিওটা ছিল, সেখানেও আমরা আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে আমার মনে হয় যদি বুমরা ফিট না থাকে, সেখানে আর্শদীপ এবং মোহাম্মদ সামি
ভালো কম্বিনেশন হবে, কারণ অর্শদীপ সিং এমন একটা বোলার যে বুমরার মতো নতুন বলে বল করতে পারে, ডেথও বল করতে পারে। এটা আমি তখন আমার মতামত দিয়েছিলাম। রোহিত শর্মা আজকে সেমি কথা বললো যে যদি বুমরা লাস্ট অব্দি অ্যাভেলেবেল না থাকে, সেখানে আমরা এমন একজন বোলারকে চেয়েছিলাম যে ডেথে এবং নতুন বলে সেই এফেক্টিভনেসটা দেবে, যেখানে আমরা অর্শদীপকে চুজ করেছি। সেটাই হচ্ছে ফ্যাক্টর। সেই কারণেই তোমার সিরাজ যায়নি টিমে। যদি আর একটা এক্সট্রা পেসার যেত, যদি একটা স্পিন অলরাউন্ডার না গিয়ে, সেখানে হয়তো সিরাজ জায়গা পেতে পারতো, বা ইংল্যান্ড সিরিজেও হটসিতের আগে সিরাজ জায়গা পেতে পারতো, বাট টিম সেখানে তাকে ট্রাস্ট করেনি। হটসিতের উপর ট্রাস্ট করেছে ইংল্যান্ড সিরিজে, এবং সেখানে কিন্তু মোহাম্মদ সামি, অর্শদীপ এবং জাসপ্রীত বুমরা তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সিলেক্ট হয়েছে। বাকি এই হচ্ছে টিম। এবার আমরা যদি বেস্ট 11 বানাই, কেন বলছিলাম যে টিম ইন্ডিয়া হয়তো ওয়ার্ল্ড কাপের মতো তিনটে প্রপার ফাস্ট বোলার যেখানে সিরাজ, সামি এবং বুমরা খেলছিল, সেটা হয়তো তোমার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পাবো না। মানে সেখানে অর্শদীপ, বুমরা এবং শামি তিনজন একসাথে খেলবে, বুমরা ফিট থাকলেও সেটা হয়তো হবে না। তার কারণ হচ্ছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হতে চলেছে তোমার দুবাইয়ে। ইন্ডিয়াতে সব ম্যাচগুলো দুবাইয়ে খেলবে। এমনিতেই তোমার দুবাইয়ের উইকেট কিন্তু স্লো হয়, মানে স্পিনারদের জন্য সাহায্য থাকে। এবং তারই সঙ্গে সঙ্গে এখন যখন আইএল টি20-র মতো একটা পুরো টুর্নামেন্ট হচ্ছে, তো একটা টুর্নামেন্ট হবার পর পিচ আরও ভেঙে যাবে সেখানে, মানে সেখানে কিন্তু স্পিনারদের জন্য বেশি সাহায্য থাকবে, এবং ইন্ডিয়া হয়তো সেখানে একটা এক্সট্রা স্পিনারের সঙ্গে যেতে পারে। নর্মালি ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে চলেছে, সেখানে এক্সপেক্ট করতেই পারো যে রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন ওপেন করছে, 3 নম্বরে বিরাট কোহলি খেলছে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলছে। আমার মনে হয় না এই জায়গাগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে। 5 নম্বর জায়গাটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, ঋষভ পন্থ নাকি KL রাহুল। KL রাহুলের সঙ্গে নাম্বারস আছে, এবং আমি আগেও এটা বলেছি যে KL রাহুল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স তোমাকে দিয়েছে। বাট ঋষভ পন্থের ফ্যাক্টরটা সেখানেই আসছে যে একজন বাঁহাতি ব্যাটসম্যান। অনেক টিমই দুবাইয়ের পিছে একজন লেফট আর্ম স্পিনার নিয়ে খেলবে, সেখানে একজন বাঁহাতি অ্যাটাকিং ব্যাটসম্যান যদি মিডল ওভারে খেলে, সে হয়তো সেখানে বেশি এফেক্টিভ হতে পারে। বাট সেখানেই আমার ভাবনা চিন্তাটা বলছি আমি তোমাদেরকে পরে। আমার মনে হয় KL রাহুলের সঙ্গেই টিম ইন্ডিয়া যাওয়া উচিত অ্যাজ এ নম্বর 5। 6 নম্বরে খেলবে হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো তোমার টিমের মেন টপ 6 ব্যাটিং হয়ে গেল, সবাই রাইট হ্যান্ডার, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তবে দেন 7 আর 8-এ দুজন স্পিন অলরাউন্ডার খেলবে। অপশানে কারা কারা আছে? অক্সর, ওয়াশিংটন, জাদেজা, 3 জনের মধ্যে থেকে 2 জন খেলবে। এবার আমার মতামতটা হচ্ছে যে অক্সর প্যাটেল যেরকম পারফরমেন্স দিয়েছে, তাকে ইগনোর করাটা মুশকিল। আমি তো অ্যাজ এ নম্বর 7 অক্সর প্যাটেলকে রাখবো। আর অক্সর প্যাটেলকে নম্বর 7 রাখা মানেই অক্সর এমন একটা প্লেয়ার যে উপরের দিকেও ব্যাট করতে পারে। ধরো মিডিল ওভারে দরকার পড়লো একজন বাঁহাতি ব্যাটসম্যানের, সেখানে অক্সরকে কিন্তু 4 বা 5-এও তুমি পাঠিয়ে দিতে পারো, ব্যাটিং অর্ডার থেকে একটু পিছিয়ে নিতে পারো, যে রাহুল 6-এ আসবে, হার্দিক 7-এ আসবে। ফলে তুমি মিডিল ওভারে সেই লেফট হ্যান্ডারের অপশানটা পেয়ে যাচ্ছ। এবং সেখানে 8 নম্বরে জাদেজা নাকি ওয়াশিংটন। জাদেজার এক্সপিরিয়েন্স আছে, জাদেজা ওয়ান ডেতে ভালো বোলার, বাট জাদেজা আর অক্সরকে একসাথে খেলালে কি হয়, দুজনেই লেফট আর্ম স্পিনার, দুজনেই অনেকটা একই টাইপের বোলিং করে, এবং বাঁহাতি ব্যাটসম্যান থাকলে হয়তো দুজনকেই আনতে ক্যাপ্টেন ভয় পাবে। সেখানে ওয়াশিংটন তোমাকে অফ স্পিনার অপশনটা দেয়, সঙ্গে ব্যাটিংও দেয়, ভালো ব্যাটিংও করতে পারে। সেখানে ওয়াশিংটন যদি থাকে, অক্সর ওয়াশিংটন বা জাদেজা ওয়াশিংটন, সেটা আবার বোলিংয়ে বেশি ভ্যারাইটি দেবে। সেখানে সেটা একটা ফ্যাক্টর। জাদেজার ওপর কোনো ডিসরেসপেক্ট নয়, বাট অক্সর ওয়াশিংটন সেটা কিন্তু ভালো কম্বিনেশন হতে পারে। অথবা বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে জাদেজা ওয়াশিংটনও ভালো কম্বিনেশন হতে পারে। তবে অক্সর প্যাটেল ব্যাট হাতে কিন্তু তোমাকে বেশি ভরসা দেয়, সেই অপশনটা থাকছে। তো আমি অক্সরকে রাখছি, নিচে জাদেজা স্ল্যাশ ওয়াশিংটন রাখছি, কারণ জাদেজা অক্সর দুজনকে একসাথে টি20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খেলিয়েছে, সেটাও একটা ফ্যাক্টর থাকছে। বাট সবসময় তোমার বোলিংয়ে একটু বেশি ভ্যারাইটি থাকলে সেটা ক্যাপ্টেনের কাছে অপশান বাড়িয়ে দেয়। দেন 3 জন বোলারের কথা বললে, অ্যাজ এ নম্বর 9-তে তোমার কুলদীপ যাদব থাকছে, রিস্ট স্পিনার। 2 জন ফাস্ট বোলিংয়ের কথা বললে অবশ্যই তোমার মোহাম্মদ সামি, তার সঙ্গে জাসপ্রীত বুমরা। আর যদি ইনকেস জাসপ্রীত বুমরা অ্যাভেলেবেল না থাকে, সেখানে অর্শদীপ সিং। তো ইন্ডিয়ার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই প্লেইং 11 হতে চলেছে। জয়সওয়াল অ্যাজ এ ব্যাকআপ ওপেনার যাচ্ছে, বাট মনে হয় না চান্স পাবে। বুমরা আর সামি পুরোপুরি 100% ফিট থাকলে অর্শদীপ সিং এরও ফার্স্ট টিমে আসার চান্সটা কমে যাচ্ছে। তবে হ্যাঁ, KL রাহুল নাকি ঋষভ পন্থ, সেটা একটা ডিবেটের জায়গা হতে পারে। আর নিচের দিকে অক্সর, জাদেজা এবং ওয়াশিংটনের মধ্যে দুজনকে খেলালে কোন দুজনকে খেলাবে, সেটা একটা ডিবেটের জায়গা কিন্তু হতে পারে। ওভারঅল টিম সিলেকশনের কথা বললে হ্যাঁ, অনেক কথাবার্তা হতে পারে, বাট এটা বেস্ট টিম যেটা ইন্ডিয়া সিলেক্ট করতে পারতো। সেখানে টিম সিলেকশন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার দুটো জিনিস দেখার, একটা হচ্ছে কুলদীপ যাদব কি একদম 100% ফিট আছে, সেটা আমরা ইংল্যান্ড ODI সিরিজে বুঝতে পারবো। কুলদীপ যদি নিজের ছন্দে থাকে, সেখানে স্পিন ডিপার্টমেন্ট শর্টেড হয়ে যাচ্ছে। আর জাসপ্রীত বুমরার ব্যাপারটা, তবে বুমরা না খেলতে পারলে অর্শদীপই হয়তো বেটার চয়েস হতে পারতো। সিরাজের সঙ্গে চলে যাওয়াটা হয়তো সেফ চয়েস হতো, যে সিরাজের এক্সপিরিয়েন্স বেশি, অর্শদীপ সেভাবে ODI ম্যাচ খেলেনি। বাট যদি আমরা এফেক্টিভনেসের কথা বলি, এক্স ফ্যাক্টরের কথা বলি, সেটা হয়তো তোমাকে অর্শদীপ সিং দিতে পারে। যেহেতু শ্রীলঙ্কাও নেই, সেখানে
একদম সিরাজ এসে একদম 50-এই সবাইকে অল আউট করে দেবে, সেটার চান্সও কমে যাচ্ছে। তো আমি তো হ্যাপি এই টিম সিলেকশন নিয়ে, এবং এটা আলোচনাও আমরা করেছিলাম যে এরকমই টিম সিলেকশন হতে পারে, সেগুলো মিলে গেছে। বাকি প্লেইং 11 আমি যে দিলাম এটাই হতে চলেছে, মানে জসপ্রীত বুমরা যদি ফিট থাকে তোমরা এক্সপেক্ট করতে পারো যে এই প্লেইং 11 নিয়ে টিম ইন্ডিয়া নামবে। তোমার অক্সর, ওয়াশিংটন নাকি জাদেজা, এই তিনজনের মধ্যে কোন দুজন খেলবে সেটাই একটা দেখার বিষয় থাকবে। বাকি আমার মনে হয় না সেরকম কোনো ব্যাপার থাকছে, কারণ কে এল রাহুল যা করেছে আমার মনে হয় তারই সুযোগ পাওয়া উচিত ঋষভ পন্থের আগে। বাকি তোমাদের মতামত জানিয়ে দিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।